আসসালামু আলাইকুম। সীমান্তে ভারতের যে পৈশাচিক পুইশিন ভারতীয় মুসলমানদেরকে সীমান্তে বাংলাদেশ সীমান্তে এনে জড়ো করে গরু ছাগলের মতো যেভাবে তারা আচরণ করছে, বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বের জন্য একটা মানবিক বিপর্যয় হিসেবে দেখা দিবে। ভারতে কিন্তু কোটি কোটি মুসলমান রয়েছে। ভারত যেভাবে তাদের দেশকে হিন্দুস্তান বলছে, এভাবে পৃথিবীর কোনো দেশই কিন্তু বলে না। আমরা বাংলাদেশিরা কি বাংলাদেশকে মুসলিম স্থান বলি? পাকিস্তান কি পাকিস্তানকে মুসলিম স্থান বলে? চীনের বৌদ্ধরাকে চীনকে বুদ্ধস্থান বলে? মার্কিন যুক্তরাষ্ট্র কি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কি তাদের দেশকে খ্রিস্টান স্থান বলে? না, বলে না। একমাত্র ভারতীয়রাই বলে, হিন্দুস্তান বলে। এই যে তারা বাংলাদেশ সীমান্তে মানবিক বিপর্যয় ঘটাচ্ছে, মানবতার প্রতি এটা একটা চরম বিপর্যয়কর পরিস্থিতি। বিশ্বের সমস্ত মানবিক রাষ্ট্র এবং যে সমস্ত মানবিক সংগঠন রয়েছে, দ্রুত তাদেরকে এটা ওয়াকিবহাল করতে হবে, তারা যাতে এটা পর্যবেক্ষণে রাখে। কারণ এই বিশ্ব কিন্তু একটা এই গ্লোবালাইজেশনের পৃথিবীতে ভারত এমন অমানবিক কাজ করতে পারে না। মুসলমানকে বাংলাদেশে এবং পাকিস্তানে ঠেলে দিবে, পাকিস্তান সীমান্তে পারছে না, কারণ পাকিস্তানিরা তো ভারতীয়দেরকে থোড়াই কেয়ার করে। তাদের যে বর্ডারে যে বাহিনী মোতায়েন আছে, সেটার সাথে ভারতের সেনাবাহিনীও পারবে না, সেখানে করে না। ওই যেমন কুকুর তেমন মগুর আর কি, বাংলাদেশ সীমান্তে করে। তো আলহামদুলিল্লাহ আমাদের বিডিআরের সাথেও তারা যুদ্ধে, ভারতের যে সেনাবাহিনী সেটা আমাদের বিডিআর জওয়ানদের সাথেও পারবে না। তো একটু হম্বিতম্বি করে, তাদের কাছে পারমাণবিক রয়েছে। ইতিমধ্যে এই বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বলেছে যে ভারত 12টি পারমাণবিক বিভিন্ন সীমান্তে তারা মোতায়েন করেছে। বুঝতে পেরেছেন? এ হচ্ছে তাদের অবস্থা। তো আপনারা দেখেছেন কিভাবে একজন মুসলমানকে, একজন কি শত শত মুসলমানকে তারা বাংলাদেশ সীমান্তে এনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। দেখুন এই ভিডিওটা একটা ভাইরাল ভিডিও, তারা কি আচরণ করছে মুসলমানদের সাথে। আপনারা এই দেখেন, গুলি আমাদেরও আছে। ওই যে একজন মুসলমান, ওই যে ছাতার পাশেই ওই দাঁড়িয়ালা, বুঝতে পেরেছেন? ওকে নিয়ে এসেছে, বুঝতে পেরেছেন? তারা যে দাড়িওয়ালা ভদ্রলোককে দেখেছেন আপনারা, এই যে এসে ভদ্রলোক, ওই মাথায় টাক, ছাতার পাশেই, এই লোককে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে এসেছে। কি বিধ্বস্ত একটা লোক, অর্থাৎ দরিদ্র দেশ, দরিদ্র মানুষ যারা আর কি, তাদেরকে বাংলাদেশে ঠেলে দিবে। বিপর্যয়কর যাদের পরিস্থিতি, যারা ঠিকমতো অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারে না, তাদের উপরে কিন্তু তাদের এই আক্রমণ, বিশেষ করে মুসলমানদের উপর। কোনো হিন্দুকে তারা কিন্তু বর্ডারে নিয়ে আসছে না, মুসলমানদেরকে নিয়ে আসছে। তাদের এই যে অপকৌশল, এটাকে কিন্তু প্রতিরোধ করতে হবে। ভারত মনে হচ্ছে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ বাঁধাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা প্রাথমিক লক্ষণ। আমাদের বিডিআরের যে বীর জওয়ান ভাইরা, আপনারা দেখেছেন কিভাবে প্রতিরোধ করেছে। তাদের কিন্তু ঈদ কেটেছে এই বর্ডারে। বাংলাদেশের কোটি কোটি মানুষের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন। ভারতীয় বিএসএফ গুলি করার কথা বলছে, আমাদের বিডিআর সদস্য বলছে আমাদের কাছে কি গুলি নেই? বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সমস্ত গুলির ভয় দেখিয়ে লাভ নেই, গুলি দিয়ে গুলির মোকাবেলা হবে, এটা যাতে ভারত মনে রাখে। আর ভারতীয়রা যাতে
তাদের সীমান্তে মুসলমানদের প্রতি যে অমানবিক আচরণ, এটা যাতে বন্ধ রাখে, এই আচরণ করে তারা কিন্তু বাংলাদেশ সরকারকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালাচ্ছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ভারত যদি সীমান্তে এই পুশিংগুলো করতে থাকে, পুরো রাষ্ট্রীয় বাহিনীর নজর থাকবে এই সীমান্তের দিকে, জনগণেরও নজর থাকবে সীমান্তের দিকে। এই দিকে তারা আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রচেষ্টা চালাবে। বুঝতে পেরেছেন? এদিকেও নজর রাখতে হবে। আর ভারত এগুলো করে লাভ নেই। বাংলাদেশের মানুষ লাঠি সোঁটা দিয়েই কিন্তু এগুলো প্রতিরোধ করে ফেলবে। এটা ভারতীয়দের মনে রাখা উচিত। সীমান্তে যেভাবে মানুষ, আমাদের বীর জনতা লাঠি সোঁটা নিয়ে বসে আছে, এদেরকে পারমাণবিকের ভয় দেখি কোনো লাভ নেই। এক একজনকে মারতে এক একটা পারমাণবিক লাগবে। ঠিক আছে? মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে তারা কিন্তু দেশের জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। এটা ভারতকে মনে রাখতে হবে। এরা কিন্তু জানের পরোয়া করে না। এরা আবু সাইদের উত্তরসূরি। তারা কিন্তু বুক চেতিয়ে বুলেটের সামনে দাঁড়ানো লোক। আর আমাদের বিজিবির যে জওয়ান ভাই, যিনি বলেছেন যে গুলির ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের কাছেও গুলি আছে, গুলি করবে বলেছ কেন? ভারতের মনে রাখা উচিত 2000 এবং 2001 সালে সেই রোমারিয়ার পাদুয়ায় তারা কি ধরাশায়ী অবস্থায় পড়েছে। কুড়িগ্রামের ওই যে কুড়িগ্রামে 350 জনকে হারাতে হয়েছে। ঠিক আছে? তোমরা বাংলাদেশের ছিটমহল দখল করতে এসেছো। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এটা রক্ষা করবে। আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের যে প্রোপাগান্ডুয়ারা রয়েছে তারা কিন্তু কিছু বলছে না। এটা কিন্তু সরাসরি যুদ্ধের সামিল। আর আওয়ামী প্রোপাগান্ডুয়া যারা রয়েছে এদের কিন্তু দেশপ্রেম নেই, এরা ভারতপন্থী। এদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া উচিত। এরা কোনো প্রতিবাদ করে না। এই আওয়ামীপন্থী যে সমস্ত সমর্থকগুলো রয়েছে, জাঙ্গিয়া ভোটারগুলো রয়েছে, তারাও এ ভারতের পুশিনের বিপক্ষে কোনো কথা বলে না। বুঝতে পেরেছেন? কারণ তারা জানে তাদের আম্মু শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে, ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশে কিছু করবে। এখন ভারত বাংলাদেশ যদি কোনো রকম যুদ্ধ বিগ্রহ লেগে যায়, এই আওয়ামী জাঙ্গিয়াগুলো কিন্তু ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করবে, প্রক্সি ওয়ার করবে। এরা কিন্তু দেশপ্রেমহীন, এরা খুবই অসভ্য। এদের দিকে নজর রাখতে হবে। একজন বাংলাদেশি অধ্যাপক বলেছে যে সীমান্তে পাকিস্তানি রেঞ্জার মোতায়েন করার জন্য। পাকিস্তানি মোষওয়ালা রেঞ্জার দেখলে ভারতীয়দের কিন্তু পেট খারাপ হয়ে যাবে। উনি অধ্যাপক শাহিদুর রহমান, অধ্যাপক শাহিদুর রহমান সাহেব বলেছেন পাকিস্তানি রেঞ্জার মোতায়েন করার জন্য। এখন পাকিস্তানি রেঞ্জার কি বাংলাদেশ সীমান্তে আসবে? সেটা তো ঐতিহাসিক মুহূর্ত হবে। তখন তো বোঝা যাবে যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি হয়ে গেছে, অর্থাৎ একে অন্যকে সরাসরি সহায়তা করছে। ভারত কিন্তু এই জিনিসগুলোই বলছে। তারা বলছে যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, এই সেই নানান রকম হম্বিতম্বি বলছে। তো এটা কি পাকিস্তানিরা কি বাংলাদেশ সীমান্তে আসবে কি না, বা আসলেও কি চুক্তির মাধ্যমে আসবে, সেরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশ সরকারের সাথে রয়েছে কি না, আর সেটা কি আদৌ সম্ভব? 1971 সালের ঘটনার পর বাংলাদেশ পাকিস্তান কি এমন সম্পর্ক হওয়া সম্ভব? যদিও পাকিস্তানের জনগণ বাংলাদেশকে আশ্বস্ত করেছে, তারা বিভিন্ন ভিডিও বার্তায়, যে পাকিস্তানের পারমাণবিক হচ্ছে বাংলাদেশের জন্য। তারা বলতেছে ऐसा सोचो ये पारमाणविक बांग्लादेश के लिए बांग्लादेश को दे दिया। মানে তারা অন্তরে কী আছে সেটা জানি না, তারা বলতেছে যে পাকিস্তানের পারমাণবিক বাংলাদেশকে দিয়ে দিবে। পাকিস্তান কিন্তু বাংলাদেশের 1971 সালের যুদ্ধের পরে শত্রু থাকার কথা, বা শত্রুই ছিল। আর বিগত 15 বছর 7 মাস তো শুধু পাকিস্তান পাকিস্তান পাকিস্তানপন্থী জিয়া রহমান পাকিস্তানের চর, যে কিনা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ওই রিভল্ট বলে, যে পাকিস্তান থেকে একটা দেশ ছিঁড়ে ফেলেছে, বাংলাদেশের বিদ্রোহী
বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা, তাকে পর্যন্ত পাকিস্তানের চর বলেছে এই ভারতীয় উগ্রবাদী জঙ্গি জারারুসগুলো, এই নোংরা নর্দমা এদেশের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার জন্য। এখন কি বাংলাদেশের কি পাকিস্তানের সাথে একত্রিত হয়ে সেরকম কোনো পদক্ষেপ নেওয়ার কোনো ব্যবস্থা রয়েছে কি না? দর্শকরা কি মনে করেন? যারা আমার ভিডিও শুনছেন, আমার বিনীত প্রার্থনা আপনারা এই এই অংশটুকু যদি কেউ শুনে থাকেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একত্রিত হয়ে কোনো একটা সামরিক পদক্ষেপে এগিয়ে যাওয়া উচিত কিনা। আর পাকিস্তান তো রয়েছে তাদের পশ্চিম পাকিস্তান, আগে যেটা এখন যেটা পাকিস্তান আর কি, ওটা তো এখন পাকিস্তানি। পাকিস্তান কিন্তু ভারতে আক্রমণ করেনি। গত 2 বছরে কিন্তু পাকিস্তান 2বার আক্রান্ত হয়েছে। ভারত ওই অপারেশন সিঁদুর, এর আগে ওই যে পেহেলগাম ঘটনার পর একটা করেছে, এরপর একবার বিমান নিয়ে 2 বছর আগে একবার করেছে। মোট 2বার পাকিস্তানে হামলা করেছে। অর্থাৎ ভারত সাম্রাজ্যবাদিতার প্রমাণ দিচ্ছে, সে তার শক্তিমত্তা বা শক্তি প্রদর্শনের একটা চেষ্টা চালাচ্ছে, যেহেতু গত 2 বছরে 2বার সে পাকিস্তানে হামলা করেছে। বুঝতে পেরেছেন? তাহলে পাকিস্তানও মোটামুটি ভারতের উপর হামলা করার জন্য রেডি না, তৈরি না। কিন্তু আক্রান্ত হলে পাকিস্তানিরা ছাড়বে না। এই 2টা যুদ্ধেই কিন্তু ভারত নিজে থেকে আগে থেকে আক্রমণ করেছে, ওই জঙ্গি হামলার কথা বলে আর কি। একটা ওই এটাকে কি বলে, ধোয়া তোলা আর কি। যে কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটানোর জন্য তো একটা প্রেক্ষাপট লাগে। তো ভারতে ওই কিছু ফটকা টটকা ফুটেছে, আপনারা তো বুঝেন, কিছু লোকজনও মারা গিয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কেউ তো না কেউ করেছে। তবে সেটার উপর পাকিস্তানের উপর দায় চাপিয়ে তারা পাকিস্তানে 2বার হামলা করেছে। এখন ভবিষ্যতে হয়তো ভারতে আরও ফটকা টটকা ফুটলে কবে বলবে যে বাংলাদেশ থেকে হয়েছে। এরকম ঘটনা যদি তারা বাংলাদেশের উপর ঘটায়, সেটা তো তারা তাদের যে অনেক লোকজন ভিডিও বার্তায় বলতেছে যে তারা চট্টগ্রাম দখল করবে, রংপুর দখল করবে। এখন 18 কোটি, বাংলাদেশের যে প্রায় 18 কোটি মানুষ, সবগুলো মানুষকে তো তারা মেরে ফেলতে পারবে না। যেমন করে ইসরায়েলিরা সমস্ত ফিলিস্তিনিদেরকে মেরে ফেলতে পারছে না। হয়তো 1 মাস 2 মাস পর পর একটা যুদ্ধ লাগিয়ে 10 লাখ 20 লাখ করে মেরে ফেলছে, আস্তে আস্তে মারছে আর কি। তো বাংলাদেশের 18 কোটি মানুষ মারতে হলেও ভারতের অনেক সময় লাগবে। আর ভারতীয় বাহিনী সরাসরি এমন কাজ করতে গেলে সেটা অন্তর্ঘাত তৈরি হয়ে যাবে, কারণ বাংলাদেশ তাদের শত্রু চিনে ফেলবে। তো ভারত চাচ্ছে ভারতীয় যে প্রক্সি সন্ত্রাসী শেখ হাসিনা রয়েছে, ওয়াগনার গ্রুপের মতো, শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতিতে বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য। তো বাংলাদেশের মানুষকে সেটা নজর রাখতে হবে। যদিও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এবং সংখ্যালঘু আওয়ামী লীগ তারা বিভ্রান্ত, তাদের তো বিবেক বলতে কিছু নেই, মনুষ্যত্ব নেই। এদেরকে কিছু ব্রেন ওয়াশ করতে হবে, কারণ ভারত বাংলাদেশের উপর পুশিং করছে, বাংলাদেশের বিডিআরকে গুলু করার কথা বলছে। অথচ আওয়ামী লীগের কোনো যে সমস্ত প্রোপাগান্ডুয়ারা সারা দেশে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ভিডিও বার্তা দিচ্ছে, তারা এই ব্যাপারে কোনো ভিডিও বার্তা দিচ্ছে না। কারণ তারাও যদি বাংলাদেশে একটা প্রক্সি ওয়ার হয়, আওয়ামী লীগ তো গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, তারাও ভারতের ভিতর দিয়ে এসে বাংলাদেশের মানুষের বিপক্ষে যুদ্ধ করবে। অলরেডি তারা বাংলাদেশকে পাকিস্তানি আফগানি জিহাদি সরকার বলা শুরু করেছে। সেই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেবের সরকার থেকে এই কথাগুলো বলছে। কথা বুঝতে পেরেছেন? তারা প্রতিষ্ঠিত করেছে তাদের মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশে জিহাদি সরকার রয়েছে। এখন তো গণতান্ত্রিক সরকার, সেই সরকার চলে গেছে। আসলে সেই সরকারকে তারা ভয় পেত, কারণ ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল যে কানেকশন, সেটার কারণে ভয় করত। তো ভারতকে মনে রাখতে হবে, আমরা যদি এভাবে আক্রান্ত হই, পরে আমরা পাকিস্তান আর চীনের সাথে এবং তুরস্কের সাথে কিন্তু সামরিক চুক্তি করতে বাধ্য হব। ঠিক আছে, তোমরা আমাদেরকে একসাথে মেরে ফেলতে পারবে না, এটা সম্ভব না। হয়তো একটা যুদ্ধবিগ্রহ বাঁধিয়ে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনা কত লক্ষ মারতে পারবে, কত কোটি মারতে পারবে। এরপর যারা বেরিয়ে আসবে তারা আরও আক্রমণাত্মকভাবে বেরিয়ে আসবে। তোমরা দেখো নি
5 আগস্টের সেই লাঠিসোঁটা, তোমাদের হাগুরস্থান দিয়ে লাঠিসোঁটা দেওয়া হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তোমরা বাংলাদেশের মানুষের উপর গুলি করেছো, ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করেছো, এটা হবে না। আর ভারত তো বাংলাদেশের বন্ধু ছিল। এক কথা, 1971 সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছিল যখন পাকিস্তান হামলা করেছিল। সেটা তো একটা যুদ্ধ ছিল। কিন্তু ভারত হঠাৎ করে বাংলাদেশের মানুষকে জেহাদি কেন বলছে? কারণ ভারতের হিন্দুত্ববাদী সরকারের পতন ঘটে গেছে বাংলাদেশে। ভারত তো মুসলমানদেরকে পছন্দ করছে না, ভারত নিজ দেশের মুসলমানদেরকে পছন্দ করে না। এই যে দেখেন না, গরু ছাগলের মতো মুসলমানদেরকে সীমান্তে এনে তারা বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তো বাংলাদেশের মুসলমানদেরকে কি তারা ভালোবাসবে, চুম্মা দিবে? বাংলাদেশের মানুষ তো গরু খায়, কথা বুঝেন নাই? অর্থাৎ বাংলাদেশের মানুষকে এ কারণে তারা শত্রু হিসেবে, কারণ ওই ধর্মীয়ভাবেই কিন্তু ভারত, এই যে বাংলাদেশের মানুষ মুসলমান, এটাই বাংলাদেশের মানুষের দোষ। ভারতীয়রা এ কারণে বাংলাদেশের মানুষকে ঘৃণা করে। আর বাংলাদেশের মানুষ তো ওই গরু জবাই করে, আপনারা জানেন, গরুর হাত পা বেঁধে যেভাবে শোয়ায়, এই সমস্ত ভিডিও দেখলে তারা নিচে কমেন্ট করে, আক্রমণাত্মক কমেন্ট করে, বুঝতে পেরেছেন? তাদের অনেক মনোকষ্ট। সারা পৃথিবীতে গরু মাংস খায়, মার্কিনিরা কোটি কোটি গরু খায়, ব্রাজিলের মানুষ কোটি কোটি গরু খায়, সারা পৃথিবীতে খায়, শুধু ভারতীয়রা খায় না। এটা কোনো কথা? তোমরা না খাও, না খাও, ঠিক আছে। আর ভারতীয়রা যেটা খাচ্ছে খাক। ভারতীয়রা যে গোমূত্র বা গোবর যেটা প্রাসাদ হিসেবে খাচ্ছে খাক, আমাদের তো সমস্যা নেই। আর ভারতীয়রা খাক। ভারতীয়রা যদি গোমূত্র এবং গোবরকে প্রাসাদ হিসেবে খায়, সেটা আমাদের জন্য ভালো। এ ভারতের কোটি কোটি মানুষ যদি গরু মাংস খাওয়া শুরু করে, তাহলে গরু মাংসের কেজি হয়ে যাবে 2000 টাকা। আপনারা উস্কানি দিবেন না। ভারতীয়রা তারা তাদের গরুকে যে ধর্মীয় দেয়, সেটা তারা করুক, ঠিক আছে, করুক, অসুবিধা কী? তাদেরকে সম্মান করবেন। তারা একটা প্রাণীকে ভালোবাসে, সেটা ভালোবাসতেই পারে, কিন্তু তারা আমাদেরকে ঘৃণা করবে কেন? আমরা কি প্রাণীকে ঘৃণা করি নাকি? আমরা কি গরুকে ঘৃণা করি? না, করি না তো। কিন্তু গরুর দুধ খাওয়া যায়, গরুর মাংস চিপিয়ে যদি দুধ খাওয়া যায়, মাংস খাওয়া যাবে না কেন? আচ্ছা, আমার যুক্তি শুনে আবার হিন্দু ভাইরা গরু মাংস খাওয়া শুরু করবেন না, বুঝতে পেরেছেন? এটা খাওয়াটা উচিত হবে না, পরে গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনারা জিনিসগুলো মনে রাখবেন। আপনারা গরুকে পূজা দেন, আমাদের সমস্যা নেই, আমরা আপনাদেরকে সম্মান করি। কিন্তু আপনারা আমাদের বন্ধু হয়েও কোনোদিন আপনাদের একটা লোক বললেন না যে বাংলাদেশকে আমরা পারমাণবিক দিব। কেন? ও, বাংলাদেশ আপনাদের মুখে মুখে বন্ধু না? পাকিস্তানের তো বাংলাদেশের শত্রু। পাকিস্তানের জনগণ তো বলছে বাংলাদেশকে পারমাণবিক দিবে, তা আপনারা দিচ্ছেন না কেন? বাংলাদেশ আপনাদের চিরবন্ধু। আপনারা তো 1971 সালে বাংলাদেশকে সহায়তা করেছেন, তাহলে এখন ঘৃণা করছেন কেন? আসলে আপনাদের এগুলো সব দূরভিসন্ধি। আপনারা পাকিস্তান লড়াই লাগিয়ে পাকিস্তান আলাদা করতে চেয়েছেন, ঠিক আছে, আলাদা হয়েছে, পৃথিবীর সবাই সবার শত্রু। ভারতে এক প্রতিবেশী আর প্রতিবেশীকে দর্শন করে দেয় না, বাংলাদেশও তো এটা হচ্ছে। বা পৃথিবীর সব মানুষই হিংস্র, মোটামুটি সবাই না। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে দুর্বৃত্ত তো রয়েছে। এই ঘরের ছেলে ওই পাশের ঘরের মেয়েকে ধর্ষণ করে দিচ্ছে না, এটা তো সারা পৃথিবীতে হচ্ছে। তাহলে হঠাৎ করে মুসলমানরা আপনার শত্রু হয়ে গেল কেন? মুসলমানরা কি আপনাদেরকে ধর্ষণ করেছে? কিছুই করে নাই তো। মুসলমানরা আপনাদেরকে 800 বছর শাসন করেছে, আপনারা শাসন করার মতো সেই যোগ্যতা ছিল না, কথা বুঝতে পেরেছেন? আর মুসলমানরা যদি আপনাদেরকে পিটিয়ে বলতো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, এমন ইতিহাস তো নেই পৃথিবীতে। মুসলমানরা সভ্য, আর মুসলমানরা যা করে গেছে তা দিয়ে কিন্তু ভারত চলছে। আপনারা এক তাজমহল থেকে প্রতিদিন 14-15 কোটি টাকার রাজস্ব পান, কামাই করেন, ওইটা নিয়ে কিন্তু পর্যটন স্পট তৈরি হয়েছে, মুসলমানরা করে গেছে। লালবাগ কেল্লা থেকে আপনারা টাকা ইনকাম করেন, ঠিক আছে। মুসলমানরা আপনারা যে টিকে আছেন, সেটা মুসলমানের ক্ষমতা বলে। মুসলমানের এপিজে আব্দুল কালাম আপনাদেরকে পারমাণবিক বানিয়ে দিয়েছে, না হলে আপনাদেরকে আরও আগে পাকিস্তানিরা ছেঁচে ফেলতো। আপনারা হচ্ছে নির্লজ্জ, অকৃতজ্ঞ। মুসলমানরা ভারতকে বাঁচিয়েছে, আর আপনারা মুসলমানদেরকে ঘৃণা করেন। আপনাদের লজ্জা শরম বলতে নাই। एपीजे अब्दुल कलाम साहब भारत के लिए न्यूक्लियर बनाया, और मुसलमान तुम्हारा दुश्मन है, गांडुआ। তোমরা পৃথিবীতে সবচেয়ে অকৃতজ্ঞ, নির্লজ্জ। যে মুসলমানরা তোমাদেরকে বিশ্বে একটা পরাশক্তি বানিয়ে দিয়েছে, সেই মুসলমানদেরকে তোমরা এভাবে
হেনস্থা করো। নির্লজ্জ জাতি কোথাকার, অকৃতজ্ঞ জাতি। এরা হচ্ছে যেই প্লেটে খায় সেই প্লেটে হাগু করে। ঘৃণ্য একটা জাতি। ভালো হয়ে যাও, আর আমাদের সাথে উস্কানি দিবে না। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? মুসলমান বলে আমাদের অপরাধ? ভারতীয়রা মুসলমানরা তোমাদের কি ক্ষতি করেছে? তোমাদের কোনো ক্ষতি করেছে? শুধু গরুর মাংস খাওয়ার অপরাধেরকে তাদেরকে হত্যা করো। ভারতের মাথার উপরে ওই যে ডোকলামে বসে আছে চীন, ঠিক আছে? ভারত যদি আমাদের উপর এভাবে সমস্যা করে, আমরা কিন্তু লালমনিরহাট থেকে শুরু করব, ঠিক আছে? পৃথিবীতে কেউ কিন্তু কারো থেকে কম না। বিশ্বের পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে কিন্তু এখনও টিকে আছে ইউক্রেন, এটা মনে রাখতে হবে। ফিলিস্তিনের আজ 60-70 বছর পর্যন্ত ইসরায়েলের সাথে লড়াই করছে। কখনোই নিপীড়িত মানুষকে পরাজিত করা যায় না। বাংলাদেশের মানুষ মুসলমান, তোমরা জানো এই মুসলমানদের রক্ত কত শক্তিশালী। তোমাদেরকে 800 বছর শাসন করেছে। শাসন না, তোমাদেরকে তোমাদের সরকার হওয়ার যোগ্যতা ছিল না, ঠিক আছে? তোমরা নিম্ন জাতি। নিম্ন জাতিদেরকে উচ্চ বংশীয় লোক শাসন করবে, এটাই স্বাভাবিক। কারণ তোমরা যে মাটির পুতুল টুতুল নিয়ে যেভাবে পূজা টুজা দাও, এগুলো ঠিক না। মাটি দিয়ে গুয়ে ভরা, গরুও মল ত্যাগ করে, মুরগি মল ত্যাগ করে, সাপ মল ত্যাগ করে, পাক পাখালি মল ত্যাগ করে, মানুষ মল ত্যাগ করে। পৃথিবীতে মাটি বলতে কিছু নেই, সব হচ্ছে মানুষের মল। তো মুসলমানরা তো উৎকৃষ্ট, তাদের ব্রেন উৎকৃষ্ট, উর্বর, এটা বুঝতে হবে। এ কারণে মুসলমানরা তোমাদেরকে শাসন করেছে। মুসলমানরা তোমাদেরকে সভ্য করতে পারেনি, কারণ মুসলমানরা শুধু শাসন করেছে, তোমাদের দেশকে উন্নত করেছে। মুসলমানরা যখন মোগল আমলে তোমাদেরকে শাসন করেছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ভারত, এটা মনে রাখতে হবে, জ্ঞান বিজ্ঞানের সব কিছুর দিক দিয়ে, ঠিক আছে? মুসলমানরা তোমাদেরকে অনেক সহায়তা করেছে। তোমাদেরকে যখন চীন 1962 সালে লড়াই করে শেষ করে দিয়েছে, তখন এই মুসলমানের যে ওই হায়দ্রাবাদের নিজাম, সে তোমাদেরকে 7 টন স্বর্ণ দিয়েছে। তোমরা নির্লজ্জ সেই জাতি, হায়দ্রাবাদ দখল করে ফেলেছ। তোমরা যখন খাওয়া পাচ্ছিলে না, তখন স্বাধীন দেশ হায়দ্রাবাদের নিজাম তোমাদেরকে 7 টন স্বর্ণ দিয়ে সহায়তা করেছে, আর তোমরা সেই দেশটাই দখল করে ফেলেছ। 3-4টা ডিস্ট্রিক্টের সাথে, ভারতের ডিস্ট্রিক্টের সাথে সেটাকে বিলীন করে দিয়েছ। তোমরা এমন নির্লজ্জ জাতি, ঠিক আছে? ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমানরা, তোমরা ভারতীয়রা দাও নাই। তোমরা খালি ও নম নম ঢমঢম করবে। তোমাদের মনে রাখা উচিত, এই সমস্ত কর্মকাণ্ড করে তোমরা পৃথিবীতে তোমরা যে একটা বর্বর জাতি, সেই হিসেবে পরিগণিত হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা হবে।